আসসালামু আলাইকুম। স্বাগতম দেশজগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে। সাথে আছি আমি জাকারিয়া মুবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হামাস নাকি ইসরায়েল, কার পক্ষে যুক্তরাষ্ট্রের জেনজিরা? আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা বাড়ছেই। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পিছু হটল ইন্দোনেশিয়া সরকার। হামলার ভয়ে ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক গোপন স্থানে। ঢাকার বিলাসবহুল হোটেলে মার্কিন নাগরিকের রহস্যজনক মৃত্যু। ডাকসু নির্বাচনে শিবিরের জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা নিয়ে তুমুল আইনি লড়াই। ফাইনালে হেরে বিপক্ষ দলের কোচের মুখে থুতু সুয়ারেজের। এবারে শুনুন বিস্তারিত। হামাস নাকি ইসরায়েল, কার পক্ষে যুক্তরাষ্ট্রের জেনজিরা? 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে 63,000-এর বেশি ফিলিস্তিনি। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে গাজা উপত্যকায়। এদিকে গাজায় গণহত্যা চালাচ্ছে কিনা সে প্রশ্নে আমেরিকানরা বিভক্ত, ঠিক অর্ধেক পক্ষে অর্ধেক বিপক্ষে। আর এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অন্যদিকে যে আমেরিকা সবসময় ইসরায়েলের পাশে দাঁড়ায়, সেই দেশের তরুণ প্রজন্ম এবার ভিন্ন সুর তুলছে। এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের জেনজি প্রজন্মের বড় একটি অংশ আর ইসরায়েল নয়, বরং সমর্থন করছে হামাসকে। প্রশ্ন হলো, আমেরিকার এই নতুন প্রজন্ম কেন ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? দ্য হ্যারিস পোল পরিচালিত জরিপে 18 থেকে 24 বছর বয়সী তরুণদের মধ্যে 60% হামাসের প্রতি সমর্থন জানিয়েছে। বয়স বাড়ার সাথে সাথে পাল্টে যাচ্ছে সমীকরণ। 25 থেকে 34 বছর বয়সীদের 65%, আর 35 থেকে 44 বছর বয়সীদের 70% ইসরায়েলকে সমর্থন করেছে। সবচেয়ে প্রবীণদের মধ্যে এই হার পৌঁছেছে প্রায় 90%। তাহলে কি আমেরিকার ভবিষ্যৎ প্রজন্ম ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন ভেঙে নতুন ইতিহাস গড়ছে? উত্তরটা সময়ে বলে দেবে। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা বাড়ছেই। আফগানিস্তানের আকাশে রাতটা ছিল অস্বাভাবিক নীরব, কিন্তু হঠাৎ এক দমকা কম্পন ভেঙে দিল সবকিছু। মুহূর্তেই ভেঙে পড়ল শত শত ঘরবাড়ি, আর নিস্তব্ধতা ভরে গেল কান্নার শব্দে। কিন্তু কত মানুষ মারা গেছে আর কতজন এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে। স্থানীয় সময় রাত 11:47 পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে 6 মাত্রার এই ভূমিকম্প। এরপর আরও কয়েকবার কম্পন অনুভূত হয়েছে। কম্পনের অভিঘাত পৌঁছেছে ভারত আর পাকিস্তানেও। আল জাজিরার খবরে জানা গেছে, ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত মারা গেছেন 600 জনেরও বেশি মানুষ, আহত হয়েছেন 1,500-এর বেশি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুনার প্রদেশ, সেখানে নিহত হয়েছেন 610 জন। ধ্বংস হয়ে গেছে হাজারো বাড়িঘর। নানগারহারেও প্রাণহানি ঘটেছে। উদ্ধার কাজ চলছে, কিন্তু ভূমিধস আর বন্ধ রাস্তা উদ্ধারকর্মীদের বাধা হয়ে দাঁড়িয়েছে। হেলিকপ্টার দিয়ে চলছে ত্রাণ আর উদ্ধার কার্যক্রম। আফগান সরকার ইতিমধ্যেই আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পিছু হটল ইন্দোনেশিয়া সরকার। গত সপ্তাহ থেকে শুরু হওয়া আন্দোলনে ইতিমধ্যেই নিহত হয়েছেন অন্তত 6 জন। সরকার সিদ্ধান্ত নিয়েছিল এমপিদের আবাসন ভাতা ন্যূনতম মজুরির প্রায় 10 গুণ বাড়ানো হবে। কিন্তু শিক্ষার্থীদের বিক্ষোভে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বাধ্য হয়েছেন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে। শান্তিপূর্ণ আন্দোলনকে উত্তপ্ত করে তোলে এক মর্মান্তিক ঘটনা। আধাসামরিক পুলিশের গাড়ির ধাক্কায় 21 বছরের এক তরুণ ডেলিভারি ড্রাইভারের মৃত্যু। এরপরই সহিংস রূপ নেয় বিক্ষোভ। রাজধানী জাকার্তা ছাড়িয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। স্কুল কলেজ বন্ধ, চেকপয়েন্ট আর টহল বাড়িয়েছে সেনা পুলিশ। এমনকি গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে স্নাইপার। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে প্রেসিডেন্ট চীন সফর বাতিল করে দেশে থেকে সংকট মোকাবিলায় মনোযোগ দিচ্ছেন। প্রশ্ন একটাই, শিক্ষার্থীদের এই আগুন কি কেবল ভাতা বন্ধেই নিভবে, নাকি ইন্দোনেশিয়ার নতুন এক ইতিহাসের জন্ম হতে যাচ্ছে? উত্তর দেবে আগামীর দিনগুলো। হামলার ভয়ে ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক গোপন স্থানে। গত বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল রাহাবি ও কয়েকজন মন্ত্রী নিহত হন। এরপর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে তেল আবিবে। রবিবারের 2 বৈঠক, একটি সাধারণ মন্ত্রিসভা ও অন্যটি নিরাপত্তা বৈঠক, হঠাৎ করেই ইয়েমেনে সাম্প্রতিক হামলার পর হুথি যোদ্ধাদের প্রতিশোধের আশঙ্কায় গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়। মন্ত্রীদের জানানো হয়েছিল শেষ মুহূর্তে। বৈঠকে আলোচনায় উঠে এসেছে গাজায় চলমান হত্যাযজ্ঞ, হামাসের হাতে জিম্মিদের মুক্তির ইস্যু, লেবানন সিরিয়া সীমান্ত পরিস্থিতি, এমনকি সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি নিয়েও আলোচনা হয়। কিন্তু হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধ থামানো ছাড়া কোনো জিম্মি মুক্তি নয়। অন্যদিকে নেতানিয়াহু এখনও গাজা দখলের পরিকল্পনায় অটল। অথচ বিশ্ব জানে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 63,000-এর বেশি ফিলিস্তিনি। আজ ইসরায়েল গোপন স্থানে বৈঠক করছে, কাল হয়তো আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াবে। প্রশ্ন হচ্ছে, এই লুকোচুরি দিয়ে কি রক্ষা মিলবে,
নাকি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপরাধী হিসেবে নাম লিখবে ইসরায়েলি নেতৃত্ব? ঢাকার বিলাসবহুল হোটেলে মার্কিন নাগরিকের রহস্যজনক মৃত্যু। রাজধানীর অভিজাত এলাকা গুলশান, আর সেখানেই এক বিলাসবহুল হোটেলে হঠাৎ পাওয়া গেল এক মার্কিন নাগরিকের লাশ। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই স্বাভাবিক মৃত্যু, নাকি আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? গুলশানের বিলাসবহুল হোটেল ওয়েস্টিন থেকে রবিবার রাতে উদ্ধার করা হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিক জ্যাকসন এর মরদেহ। বয়স 50 বছর। জানা গেছে, গত 27 আগস্ট মার্কিন দূতাবাসের মাধ্যমে ওয়েস্টিনে একটি কক্ষ ভাড়া নেন তিনি। কিন্তু গত 2 দিন ধরে কোনো খাবারের অর্ডার না আসায় সন্দেহ জাগে হোটেল কর্তৃপক্ষের। তখনই তারা যোগাযোগ করে যুক্তরাষ্ট্র দূতাবাস ও গুলশান থানার সঙ্গে। পুলিশ ও দূতাবাসের মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে দেখেন জ্যাকসন বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন। প্রাথমিকভাবে বলা হচ্ছে এই মৃত্যু স্বাভাবিক, কিন্তু এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঢাকায় ব্যবসায়িক সফরে আসা এই মার্কিন নাগরিকের মৃত্যু কি সত্যিই স্বাভাবিক, নাকি অন্য কোনো ছায়া আছে এর পেছনে? দূতাবাস মরদেহ নিয়ে গেলেও রহস্য থেকে যাচ্ছে বাতাসে, আর সেই রহস্যই আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে। ওয়েস্টিনে আসলে কি ঘটেছিল জ্যাকসনের সঙ্গে? উত্তরটা হয়তো এখনও অজানা। ডাকসু নির্বাচনে শিবিরের জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা নিয়ে তুমুল আইনি লড়াই। ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে, কিন্তু এবার আলোচনার কেন্দ্রে শুধু ভোট নয়, আছে আদালতও। কারণ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা নিয়েই দেখা দিয়েছে বড়সড় চ্যালেঞ্জ। প্রশ্ন হচ্ছে, ফরহাদ কি সত্যিই ভোটে থাকতে পারবেন, নাকি শেষ মুহূর্তে বাদ পড়বেন দৌড় থেকে? রোববার হাইকোর্টে ফরহাদের প্রার্থিতা বাতিলের দাবিতে রিট দায়ের করেন বাম জোট মনোনীত প্রার্থী BM ফাহমিদ আলম। শুনানি হবে মঙ্গলবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চে। ফরহাদের আইনজীবীরা জোরালোভাবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই ডাকসু নির্বাচনকে ঘিরে বিশাল প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। 9 সেপ্টেম্বরের ভোটে 28টি পদের বিপরীতে লড়বেন 471 জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী 62 জন। শুধু সদস্য পদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন 217 জন। ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সবাই আলাদা প্যানেল দিয়েছে। বাম সংগঠনগুলো বিভক্ত। মোটামুটি 10টি প্যানেল নিয়ে এবার ডাকসু রণক্ষেত্র। এখন সবার দৃষ্টি মঙ্গলবারের দিকে। ফরহাদ মাঠে থাকলে পরিস্থিতি বদলাতে পারে একেবারে, আর যদি বাদ পড়েন তাহলে এই নির্বাচন ঘিরে তৈরি হবে নতুন সমীকরণ। প্রশ্ন শুধু একটাই, ডাকসুর মাঠে শেষ হাসি কে হাসবে? ফাইনালে হেরে বিপক্ষ দলের কোচের মুখে থুতু সুয়ারেজের। ফুটবল মানেই আবেগ, লড়াই আর নাটকীয়তা, কিন্তু এবার যা ঘটল তা শুধু মাঠের খেলা নয়, মাঠের বাইরেও তৈরি করল ভয়ঙ্কর এক বিতর্ক। লিগস কাপের ফাইনালে হারের পর প্রতিপক্ষ কোচের মুখে থুতু ছুঁড়ে দিলেন লুইস সুয়ারেজ, আর সেই দৃশ্য এখন ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায়। ইন্টার মায়ামির হয়ে নামা সুয়ারেজের ওপর ছিল বিশেষজ্ঞদের ভরসা, পাশে ছিলেন মেসিও। সবাই ভেবেছিল ট্রফি আসবে মায়ামির হাতে, কিন্তু মাঠে হলো একেবারে উল্টো। সিয়াটলের শক্ত রক্ষণের সামনে মেসি খেলতে পারলেন না, গোলহীন রইলেন সুয়ারেজ, আর শেষমেশ মায়ামি হেরে গেল 0-3 গোলে। হারের পর শুরু হয় হাতাহাতি। তরুণ মিডফিল্ডার ভার্গাসকে ধাক্কা, গলা চেপে ধরা, ঘুষি, তারপর সরাসরি প্রতিপক্ষ কোচের মুখে থুতু। দৃশ্যটি ক্যামেরায় ধরা পড়তেই ভাইরাল হয়ে গেছে। মনে পড়ে যাচ্ছে 2014 সালের বিশ্বকাপ, যখন কামড় কেলেঙ্কারিতে বিশ্ব ফুটবল কেঁপে উঠেছিল সুয়ারেজকে নিয়ে। এবারও ইতিহাস যেন নিজেকে পুনরাবৃত্তি করল। প্রশ্ন উঠছে, এই থুতু কাণ্ডে সুয়ারেজের জন্য অপেক্ষা করছে কেমন শাস্তি? মাঠে কিংবদন্তি হলেও বিতর্ক থেকে যেন মুক্তি নেই তার। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেশজগৎ নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।